আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, অধ্যায় 10 মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। এখন এই অধ্যায়টি পড়ার জন্য আমাদের প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে ইমিউনিটি কি। আমাদের শরীরে মানে ভিতরে অথবা বাইরে সবসময় কিন্তু জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা তো সবসময় আক্রান্ত হই না। এই আক্রান্ত হই না এটা কে করে? এটা আমাদের দেহ নিজে নিজে এই কাজটা করে থাকে, যে ক্ষতিকর অণুজীব বা বিষাক্ত রাসায়নিক পদার্থের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা, এটাই হচ্ছে আমাদের ইমিউনিটি। এখন এই ইমিউনিটির কাজগুলো কে কে করে থাকে? আমরা রক্ত সংবহনতন্ত্র চ্যাপ্টারে রক্তের বিভিন্ন কণিকার নাম জেনেছিলাম, যার মধ্যে শ্বেত রক্ত কণিকা কিন্তু আমাদের মানে রোগ প্রতিরোধ করার জন্য জীবাণু ভক্ষণ করতো না। ফ্যাগোসাইটোসিস আমরা পড়েছি, সেটা আশা করি তোমাদের মনে আছে। তো সেখানে আমরা পড়েছি কি কি নিউট্রোফিল, মোনোসাইট, বেজোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, তাই তো? তো এই সবগুলো কোষই কিন্তু আমাদের এই প্রতিরক্ষা। তাহলে ইমিউনিটিতে সাহায্য করা কোষগুলোর নামগুলো আমরা লিখি। লিউকোসাইট, মোনোসাইট, এটা কিন্তু নিউট্রোফিল। তারপরে আছে আমাদের বেজোফিল, ইওসিনোফিল। নামগুলো মনে পড়ছে তোমাদের? এরপরে আছে কি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে আমরা পড়েছিলাম বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, তাই তো? দুইটা প্রকার পড়েছিলাম, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। আর হচ্ছে নতুন একটি পড়া আসছে তোমাদের জন্য, ম্যাক্রোফেজ। এটি কিছুই না, এটি হচ্ছে আমাদের এই রক্তকণিকা, নির্দিষ্ট একটি রক্তকণিকা যখন পরিণত হয়ে যায় তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। তাহলে এই কোষগুলোর নাম তোমাদের বই সুন্দর করে ছক আকারে দেওয়া আছে, প্লাস কাজগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বে। এই লিউকোসাইট বা নিউট্রোফিল, মোনোসাইট, বেজোফিল আর ইউসিনোফিল, এই সবগুলোর উৎপত্তি কোথায়? একই জায়গায়, অস্থিমজ্জা বা বোন ম্যারো, আমরা পড়েছি এটা। আর লিম্ফোসাইটের বি আর টি দুটোই কোথা থেকে আসে? স্টেম কোষ, ভ্রূণীয় স্টেম কোষ থেকে আসে, ঠিক আছে? আর ম্যাক্রোফেজ আমরা পড়বো, তারপরে বলে রাখি এটা হচ্ছে বিভিন্ন টিস্যু ও সমস্ত অঙ্গে এটি তৈরি হতে থাকে। দেখা যাচ্ছে আশা করি। এরপরে আমরা চলে আসি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। মানবদেহের এই যে আমাদের জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করতে চায়, তাই কিন্তু 3টি নিরাপত্তা স্তর ভেদ করে তারপরে প্রবেশ করতে হয়। তাহলে কিন্তু এমনি এমনি এত সহজে কিন্তু জীবাণু প্রবেশ করতে পারে না। তো মানবদেহের এই প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে 3টি স্তরে বিভক্ত। তাহলে আমরা স্তর অনুযায়ী বলতে থাকি, প্রথম স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। এর মধ্যে প্রথম প্রতিরক্ষা স্তর কাজ করে কোথায়? আমাদের দেহের বাইরে বাহ্যিক যে গঠন আছে, সে বাহ্যিক গঠনের মানে বাইরের দিক থেকে এই প্রতিরক্ষা স্তরটি, ঠিক আছে? বাহ্যিক গঠন তুলি, আমরা লিখে রাখি এটা। এটি হচ্ছে যখন বাইরের আবরণটা ভেদ করে যখন আমাদের মানে জীবাণুটা দেহের ভিতরে প্রবেশ করে যায়, তখন যে প্রতিরক্ষা স্তর, সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এরপরে যদি মানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরেও যদি জীবাণুটা না মারা যায়, বেঁচে থাকে, তাহলে যে স্তরটি কাজ করে সেই স্তরটি হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে এই প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে আমাদের নন স্পেসিফিক, মানে নির্দিষ্ট কোনো জীবাণুর প্রতি সে সক্রিয় না, সে মোটামুটি সব ধরনের জীবাণুর প্রতি সে একদম মানে সব ধরনের জীবাণুর প্রতি সে সমান আচরণ করে থাকে। তাহলে প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে আমাদের নন স্পেসিফিক। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর, এটি আমাদের নির্দিষ্ট জীবাণুর প্রতি প্রতিরক্ষা গড়ে তোলে। যেমন আমাদের
আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিই, তাই না? তো সেটিও হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। এটা হচ্ছে স্পেসিফিক, তাহলে আমরা লিখি এটা হচ্ছে স্পেসিফিক। আর এই প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এই দুটো আমাদের মোটামুটি সবার দেহেই নর্মালি থাকে। এটা সহজাত, এটা কখনো কোথা থেকে অর্জন করতে হয় না বা অন্য কারো থেকে আসে না। এটা নর্মালি আমাদের সবার দেহেই এই প্রতিরক্ষা স্তর দুটি থাকে। আর তৃতীয় যে প্রতিরক্ষা স্তরটি থাকে সেটি মোটামুটি অর্জিত, মানে অন্য কারোর কাছ থেকে আমাদের অর্জন করে নিতে হয়। তাহলে আমরা পড়লাম ইমিউনিটি কি, ইমিউনিটিতে বিভিন্ন কোষের ভূমিকা, আর এই মানবদেহের এই যে প্রতিরক্ষা স্তরগুলো আছে এই প্রতিরক্ষা স্তরের 3টি স্তরের নাম এবং তারা স্পেসিফিক নাকি নন স্পেসিফিক সেটা আমরা জানলাম। এখন আমরা চলে যাই প্রথম প্রতিরক্ষা স্তরে। তাহলে আমরা শুরু করি প্রথম প্রতিরক্ষা স্তর। এটি আমরা আগেই বলেছি, এটি হচ্ছে আমাদের রাসায়নিক এবং ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। এখন এই প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু জেনে আসি, তারপরে আমরা বিস্তারিত পড়ব। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে হচ্ছে আমাদের ত্বক ও লোম, তারপরে আছে সিলিয়া, অশ্রু, লালা, সিরুমেন, রক্ততঞ্চন, পৌষ্টিকনালীর অ্যাসিড এবং রেচন ও জননতন্ত্রের অ্যাসিড। এই কয়টি আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। এখন আমরা চলে যাই প্রথম পয়েন্টে, অর্থাৎ ত্বক ও লোম। এটি কিভাবে আমাদের প্রতিরক্ষা স্তরে কাজ করে। ত্বক, তার আগে বলে রাখি, ত্বক কিন্তু মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। ঠিক আছে, এটা শুধু আবরণী নয়, এটি আমাদের সর্ববৃহৎ অঙ্গ। এই প্রশ্নটি তোমাদের প্রায়ই আসে। এরপরে কি, ত্বকের যে বাইরের স্তর সেই স্তরটির নাম হচ্ছে এপিডার্মিস। এটি তোমরা পড়বে, এটি অবজেক্টিভে আসে, তো এটি লাগবে তোমাদের। এটি হচ্ছে মৃত ও চাপা স্তর, মানে চাপা কোষে গঠিত, এই জন্য এটার আর একটা নাম আছে, সেটা বলা হয়েছে স্ট্র্যাটাম কর্নিয়াম। তাহলে মৃত ও চাপা কোষে গঠিত স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। এই ত্বকের মধ্যে আমাদের কি কি থাকে, ত্বকে থাকে মোটামুটি ঘাম গ্রন্থি থাকে, এটা আমরা সবসময় জানি, লোমকূপ। তারপরে শ্বেত গ্রন্থি থাকে বা সেবাসিয়াস গ্রন্থি, এখান থেকে মোটামুটি কিছু একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যেটি আমাদের প্রতিরক্ষা স্তরে প্রতিরক্ষার কাজ করে থাকে। তাহলে শ্বেত গ্রন্থি থাকে হচ্ছে আমাদের মুখে, আমরা প্রায়ই দেখি যে তৈলাক্ত একটা স্তর তৈরি হয়, তো এটা কিন্তু এমনি এমনি হয় না, মোটামুটি আমাদের প্রতিরক্ষার কাজ হিসেবেই এই স্তরটি থাকে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের শ্বেত গ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে তেলটা নিঃসৃত হয়, আর ঘাম গ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়ে আমাদের মানে প্রতিরক্ষার কাজ করে থাকে। তারপরে আছে হচ্ছে লোম। লোম আমরা দেখি তো, এটা চোখেই দেখা যায়, এটা অন্য তেমন কিছু না। তো এখানে হচ্ছে ধুলাবালি ময়লা আটকে যায়, দেহের ভিতরে আর প্রবেশ করতে পারে না। এখন ত্বকের 4টি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলো কি কি, এটি হচ্ছে বায়ুরোধী, জলাভেদ্য মানে ওয়াটারপ্রুফ, আর হচ্ছে অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, প্রতিস্থাপিত হয় একটি নির্দিষ্ট সময় পর পর, সেল মারা যায়, তারপর নতুন সেল তৈরি হয়ে যায়, প্রতিস্থাপিত হয়। তারপর হচ্ছে অ্যাসিডিক পিএইচ। পিএইচ হলে তার পিএইচ অবশ্যই কত হতে হবে, তার পিএইচ হতে হবে 7-এর কম। এখন আমরা পড়েছি ঘামগ্রন্থি থেকে ঘাম এবং শ্বেতগ্রন্থি থেকে তেল নিঃসৃত হয়, এই দুটি আমাদের এই অ্যাসিডিক পিএইচটা নিয়ন্ত্রণ করে কতর মধ্যে, 3 থেকে 5-এর মধ্যে। এছাড়াও শ্বেতগ্রন্থি আর ঘামগ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক পদার্থ নিঃসৃত হয়, যেগুলো আমাদের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। এই অ্যান্টিবায়োটিক পদার্থের নামটি কি, ডার্মিসাইডিন। তো এই ডার্মিসাইডিন আমাদের তাহলে কি করে, ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে ঘামগ্রন্থি এবং শ্বেতগ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক ক্ষরিত হয়ে আমাদের প্রতিরক্ষার কাজ করে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, তাই না? তাহলে তোমরা এই 4টি পয়েন্ট সবসময় মনে রাখবে, এই 4টি পয়েন্ট কিন্তু পরীক্ষায় আসে। এরপরে কি, এরপরে আমরা চলে যাই সিলিয়াতে। সিলিয়া, এখন মুখ দিয়ে খাবার খাওয়ার পরে সেটা কোথা দিয়ে যায়, গলবিল, তারপরে খাদ্যনালীতে চলে যায়, তাই না? এখন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমাদের মানে শ্বাস প্রশ্বাসটা কোথায় যায়, ট্রাকিয়াতে চলে যায়। তো ট্রাকিয়াতে কি থাকে, ট্রাকিয়াতে থাকে হচ্ছে মিউকাস
মানে ট্রাকিয়ার মধ্যে বিভিন্ন স্তর থাকে। এই স্তরের মধ্যে ভিতরের স্তরটির নাম হচ্ছে মিউকাস ঝিল্লি অথবা মিউকোসা। এই মিউকাস ঝিল্লি বা মিউকোসা থেকে মিউকোসাতেই থাকে হচ্ছে মূলত সিলিয়া। এটা মনে রাখবে যে কোথায় থাকে, মিউকাস ঝিল্লি বা মিউকোসাতে। আর এটা কোথায় বলেছি আমি, উদাহরণটা দিয়েছি ট্র্যাকিয়ার। তো এই মিউকোসাতে আরও কী কী আরেকটা জিনিস ক্ষরণ করে, সেটা হচ্ছে মিউকাস। এটি একটা আঠালো পদার্থ। তো এই মিউকাস আর হচ্ছে সিলিয়া, এই দুটি মিলে আমাদের হচ্ছে এই প্রতিরক্ষার কাজটি করে থাকে। সিলিয়া সবসময় মানে মুভমেন্টেবল, সবসময় প্রবেশ করে সেই জীবাণুটাকে বাইরের দিকে বের হয়ে আসতে উদ্বুদ্ধ করে। তো এখানে কি আছে, মিউকাসটা আমরা বলেছি আঠালো জাতীয় পদার্থ। তো সেই মিউকাসটা ওই জীবাণুর সাথে দলা পাকিয়ে বাইরের দিকে বের করে দেয়, যেটা আমরা কফ বা থুতু বা হাঁচি কাশি বলি। হ্যাঁ, আর আমরা বলেছি কি খাবারের সাথে আমরা খাদ্যনালীতে আমাদের পাকস্থলিতে চলে যায়, সেখানে পাকস্থলিতে যেয়ে আবার জীবাণুটা নষ্ট হয়ে যায়। তাহলে এই কাজটা আমরা পড়ে নিলাম। তাহলে সিলিয়ার এই মিউকাসের মধ্যে কিন্তু থাকে কি লাইসোজাইম। আমরা লিখেছি এখানে, দেখো এখানে সিলিয়ার মধ্যে সিলিয়া না সরি মিউকাসের মধ্যে থাকে হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম আমাদের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এরপরে আমরা চলে আসি, তাহলে শুরু করি অশ্রু ও লালা এবং সিরোমেন। এই তিনটি আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। এখন প্রথমে বলতে হবে যে দেহের যে অংশগুলো ভেজা থাকে সেগুলো কিন্তু জীবাণু সংক্রমণের ঝুঁকিতে থাকে। সাথে সাথে এই অঙ্গগুলোতে প্রতিরক্ষা স্তর কেন কাজ করে? প্রতিরক্ষা স্তর কাজ করে কারণ এগুলো আবার ব্যাকটেরিয়া নাশকও বহন করে, যাতে জীবাণুগুলোকে সে সহজে মেরে ফেলতে পারে, যাতে জীবাণুর সংক্রমণটা রোধ হয়। তাহলে আমরা উদাহরণ দিয়েছি অশ্রু, লালা, অশ্রু এবং অশ্রু, লালা, নাসিকা ঝিল্লি, তিনটিতেই আমাদের জীবাণুনাশক বহন করে। তাহলে এই জীবাণুনাশকটা কি? এই জীবাণুনাশকটা আমরা আগেই পড়েছিলাম কোথায়, সিলিয়া, ওখানে যে ট্র্যাকিয়াতে থাকে হচ্ছে মিউকাস। এই মিউকাসটাও জীবাণুনাশক হিসেবে কাজ করে, কারণ কি এখানে থাকে হচ্ছে লাইসোজাইম এনজাইম, তাই না? এখানে আমরা পড়েছিলাম লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইমটা কি করে? এই লাইসোজাইম এনজাইমটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এর মধ্যে কি কি এর মধ্যে আমাদের তিনটি নাম বই আছে, সেই তিনটি নাম আমরা মোটামুটি মুখস্থ করে ফেলবো। স্টেফাইলোকক্কাস, এটি ব্যাকটেরিয়া; স্ট্রেপ্টোকক্কাস, এটিও ব্যাকটেরিয়া; ব্যাসিলাস, এটাও ব্যাকটেরিয়া। তিনটাই কিন্তু ব্যাকটেরিয়া। তাহলে আমরা বলবো লাইসোজাইম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। এরপরে আমরা বলেছি কি সিরোমেন। সিরোমেন কি? সিরোমেনটা থাকে হচ্ছে আমাদের কানে, আমরা প্রায় দেখি হলুদ বর্ণের বা বাদামি বর্ণের আঠালো পদার্থ, তাই না? তো এটি কিন্তু প্রতিরক্ষা স্তরের অংশ হিসেবে কাজ করে। এখানে কি থাকে, বহিকর্ণের, আমরা কানের গঠন যখন পড়বো তখন এটি পড়বো আমরা। বহিকর্ণের কর্ণকুহরে সিরোমিনাস গ্রন্থি, সিরোমিনাস গ্রন্থি থেকে সিরোমিনটা ক্ষরণ হয়। তাহলে আমরা গ্রন্থিটার নাম মুখস্থ করব আর পদার্থটির নাম মুখস্থ করব, মানে মনে রাখবো, না বুঝে মুখস্থ করার কিছু নেই। আমরা মনে রাখবো যে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হিসেবে সিরোমিনাস গ্রন্থি থেকে সিরোমেনটা ক্ষরিত হয়। তাহলে এই সিরোমেনটাতে পদার্থ, মানে ছোট পোকামাকড় হোক, ব্যাকটেরিয়া হোক বা যে কোনো ধরনের জীবাণু হোক, আটকে যায়। আটকে যেয়ে আমরা দেখি যেটা বাইরে আমরা দেখতে পাই যে বাদামি বর্ণের আঠালো পদার্থ, মোম জাতীয় পদার্থ। এই সিরোমেনটা হচ্ছে কি মোম জাতীয় পদার্থ। এটা আমরা পড়বো। তাহলে কি সিরোমেন হচ্ছে মোম জাতীয় পদার্থ। এরপরে আসি আমরা হচ্ছে পরবর্তী পয়েন্ট, পরবর্তী প্রতিরক্ষা স্তর। প্রতিরক্ষা স্তর না, দুঃখিত, প্রতিরক্ষার কাজ হিসেবে কাজ করে প্রথম প্রতিরক্ষা স্তরে রক্ততঞ্চন। রক্ততঞ্চনটা আমরা রক্ত ও সংবহনতন্ত্র অধ্যায়ে পড়েছি খুব ভালোভাবে, আশা করি তোমাদের মনে আছে। তো রক্ততঞ্চন কি করে? রক্ত কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে সেখানে রক্ত যাতে তাড়াতাড়ি জমাট বাঁধে। এই তাড়াতাড়ি জমাট বেঁধে রক্তপাত যেহেতু বন্ধ করে, তার সাথে সাথে কিন্তু এটি জীবাণু সংক্রমণও রোধ করে দেয়। কারণ কি, যদি রক্ততঞ্চন না হয়, মানে রক্তপাত হতেই থাকে, তাহলে কিন্তু জীবাণু সংক্রমণের একটা ঝুঁকি থেকে যায়। তাহলে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধানোর ফলে ওখান দিয়ে ওই কাটা স্থান দিয়ে আর জীবাণু ভিতরে প্রবেশ করতে পারে না, ফলে আমাদের প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। এরপরে আমরা আসি পৌষ্টিকনালীর অ্যাসিড। পাকস্থলীতে খাদ্য পরিপাক হয়, আমরা এটা জানি সবাই। ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটাও আমরা পড়েছি। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোথা থেকে আসে? এটা তো আমরা খাবারের মাধ্যমে খাই না, এটা ওখানেই তৈরি হয়। কোথা থেকে? প্যারাইটাল এবং অক্সেন্টিক সেল থেকে।
এই দুটি সেল থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খরিত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খাবারের সাথে মিশে একটা কাইম গঠন করে। এটা আমরা যখন পৌষ্টিকনালীর পরিপাকতন্ত্র পড়বো তখন আমরা জানতে পারবো। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খাবারের মধ্যে যদি আমাদের কোনো জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে বা অন্য কিছু কোনো জীবাণু থাকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে সেটি ধ্বংস হয়ে যায়। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তীব্র, মানে খুবই শক্তিশালী অ্যাসিড। এটার পিএইচ কত? 2। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 1 থেকে 2, আমি দুঃখিত, 1 থেকে 2। তো এখানে আমাদের জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এরপরে কি আছে? এরপরে আমরা যকৃত পিত্তরস উৎপন্ন করে। তো যকৃতের পিত্তরসের পিএইচ হচ্ছে 8, মানে এটা ক্ষারীয়। তো এখানে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি করে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। এরপরে আমরা একটা পয়েন্ট পড়েছিলাম, সেটি হচ্ছে রেচন এবং জননতন্ত্রের অ্যাসিড। এখানেও বেশ কিছু, এটি হচ্ছে অ্যাসিডিক। তো অ্যাসিডিক মাধ্যমে আমাদের জীবাণুগুলো বাঁচতে পারে না, তো এটি প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। তাহলে আমরা প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি পড়লাম হচ্ছে ত্বক ও লোম, সিলিয়া, অশ্রু ও লালা, সিরোমেন, রক্ততন্ত্রণ, পৌষ্টিকনালীর অ্যাসিড, রেচন ও জননতন্ত্রের অ্যাসিড। এর মধ্যে ত্বক আমাদের বাইরের স্তর, এটি হচ্ছে 4 ধরনের কাজ করে আমাদের প্রতিরক্ষা স্তরটি, প্রতিরক্ষার কাজ করে। সিলিয়া কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে আমাদের জীবাণুটাকে বাইরের দিকে আন্দোলিত করে দেয়, যাতে বাইরে বের হয়ে আসে। এখানে লাইসোজাইম এনজাইমের কাজ কি? জীবাণু নাশ করা। অশ্রুলালারও কাজ জীবাণু নাশ করা, সেখানেও লাইসোজাইম এনজাইম থাকে। সিরোমিনা থাকে মোম জাতীয় পদার্থ, এটি কানের ভিতরে কাজ করে। রক্ততন্ত্রণ আমরা পড়েছি, কোথাও কেটে গেলে সেখানে কাজ করে। আর পৌষ্টিকনালীর অ্যাসিড হচ্ছে আমাদের পাকস্থলীতে প্রতিরক্ষার কাজ করে। আর রেচন ও জননতন্ত্রের অ্যাসিডও ঠিক একই রকম। ঠিক আছে, তাহলে আমরা এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শুরু করতে পারি। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে যদি কোনো জীবাণু ঢুকেও যায় শরীরের ভিতরে, তাহলেও কিন্তু আমাদের আক্রান্ত হবার তেমন কোনো সম্ভাবনা নেই। সেখানে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে, তাই না? তো তারা তখন কাজ করে। তারা কিভাবে কাজ করে? তারা আমাদের 6 ভাবে কাজ করে থাকে। এগুলো কি কি? এগুলো হচ্ছে ফ্যাগোসাইট, মানে ফ্যাগোসাইটোসিস করে থাকে এরা। সহজাত মারণকোষ, এগুলো মোটামুটি আমাদের জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। প্রদাহ, মানে হচ্ছে কোনো জায়গায় ফুলে যায়, লাল হয়ে যায়, তাই না? ওইটা হচ্ছে আমাদের প্রদাহ, এটা আমরা পড়বো বিস্তারিত। কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন এবং জ্বর। তাহলে জ্বরও কিন্তু আমাদের প্রতিরক্ষা স্তরের একটি অংশ। ঠিক আছে, তাহলে খুব বেশি জ্বর না হলে ভয় পাওয়ার কিছু নেই। জ্বরও কিন্তু আমাদের প্রতিরক্ষার অংশ হিসেবে কাজ করে। হ্যাঁ, তবে এখন কিন্তু একটু আমাদের সবারই সচেতন থাকতে হবে। তাহলে ফ্যাগোসাইটোসিস, সহজাত মারণকোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন এবং জ্বর, এই কয়েকটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। তাহলে আমরা প্রথমে কোনটি পড়ব? ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। তাহলে ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, টিস্যুর মাতৃকোষ এবং অন্যান্য বহিরাগত কণাকে ধ্বংস করে বা ইনগালফ করে ফেলে, করে আমাদের ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা আমাদের পড়তে হবে। তাহলে কি কি জিনিস আমরা পড়েছি? 1 হচ্ছে ভাইরাস, 2 হচ্ছে ব্যাকটেরিয়া, 3 হচ্ছে টিস্যুর মাতৃকোষ, আর 4 হচ্ছে বিভিন্ন ধরনের বহিরাগত কণা। তাহলে এই 4টা জিনিসের ফ্যাগোসাইটোসিস হয়, এটা আমরা মনে রাখবো। ফ্যাগোসাইটিক কোষ আবার 2 ধরনের। ফ্যাগোসাইটোসিস কারা করে? তারাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস কোষ। তাহলে এই ফ্যাগোসাইটিক কোষ হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল। নিউট্রোফিল আমরা আগেই পড়েছি কোথায়? রক্ত সংবহনতন্ত্রে, রক্তের একটি শ্বেতরক্ত কণিকার একটি প্রকারভেদের মধ্যে আমরা নিউট্রোফিলের নামটা পড়েছিলাম। তবে ম্যাক্রোফেজের নামটা একটু অপরিচিত মনে হতে পারে, তবে একটু পরে আমাদের কাছে ম্যাক্রোফেজটা পরিচিত হয়ে যাবে, তখন আশা করি তোমরা বুঝতে পারবে। ফ্যাগোসাইটিক কোষ হিসেবে আমরা পড়েছি 2টি কোষের নাম, একটি হচ্ছে ম্যাক্রোফেজ, একটি হচ্ছে নিউট্রোফিল। ম্যাক্রোফেজটা কি? ম্যাক্রোফেজ হচ্ছে পরিণত মনোসাইট। ঠিক আছে, আমরা মনোসাইটের নামটা মনে করতে পারছি নিশ্চয়ই। মনোসাইট কি ছিল? আমাদের শ্বেতরক্ত কণিকার দানাবিহীন অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, মনে পড়েছে নিশ্চয়ই। তো মনোসাইট
রক্তে 10 থেকে 20 ঘন্টা, রক্তে কতক্ষণ 10 থেকে 20 ঘন্টা পরিবাহিত হওয়ার পরে টিস্যুতে চলে যায়। টিস্যুতে চলে যাওয়ার পরে এটি কি হয়, প্রায় 5 গুণ বড় হয়ে যায়। 5 গুণ বড় হয়ে পরিণত মনোসাইটে পরিণত হয়। এই পরিণত মনোসাইটটা কি, এই পরিণত মনোসাইটটাকেই বলা হয় হচ্ছে নতুন নামে ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজের কাজ কি, ম্যাক্রোফেজটা হচ্ছে টিস্যুতে ফ্যাগোসাইটোসিস ঘটায়। ফ্যাগোসাইটোসিস মানে কি, জীবাণু ধ্বংসের একটি প্রক্রিয়া। তো এটি বিভিন্ন স্থায়ীভাবে অবস্থান নেয়। কী কী টিস্যু, যকৃত, ফুসফুস, মস্তিষ্ক, যোজক টিস্যু, সব কিছুতেই মোটামুটি ম্যাক্রোফেজ পাওয়া যায়। ম্যাক্রোফেজের গতি কেমন থাকে, বেশ গতিশীল কিন্তু, 40 মাইক্রোমিটার পার মিনিট, 40 মাইক্রোমিটার পার মিনিট। আর হচ্ছে ম্যাক্রোফেজ কিন্তু আবার নিউট্রোফিলের চেয়েও শক্তিশালী। এটি প্রায় 100টির মতো ব্যাকটেরিয়া সম্পূর্ণ একটি লোহিত রক্তকণিকা, ছত্রাক বা ম্যালেরিয়ার জীবাণু ফ্যাগোসাইট করতে পারে। তাহলে কি, ম্যাক্রোফেজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী। সে একটি সম্পূর্ণ লোহিত রক্তকণিকা, ছত্রাক এবং ম্যালেরিয়ার জীবাণু গ্রাস করতে পারে। তাহলে আমরা পড়বো হচ্ছে ম্যাক্রোফেজ নিউট্রোফিলের চেয়েও শক্তিশালী। ঠিক আছে, এখন আমরা বলেছি যে কি বিভিন্ন টিস্যুতে স্থায়ীভাবে ম্যাক্রোফেজ থাকে এবং তাদের কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো আমাদের পড়তে হবে। নামগুলো কি, নামগুলো হচ্ছে যকৃতে থাকে হচ্ছে কুফার সেল, বৃক্ক বা কিডনিতে থাকে হচ্ছে মেসেঞ্জিয়াল নামক ম্যাক্রোফেজ, ফুসফুসে থাকে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, আর মস্তিষ্কতে থাকে হচ্ছে মাইক্রোগ্লিয়া। এরপরে তাহলে আমরা চলে আসি, এখান থেকে আমরা ম্যাক্রোফেজের কাজগুলো পড়ে নেব বই থেকে। এরপরে আমরা আসি হচ্ছে নিউট্রোফিলে। নিউট্রোফিল কি, আমাদের শ্বেতরক্তকণিকার দানাযুক্ত একটি কণিকা। এটির নাম কি, না এটির নাম হচ্ছে নিউট্রোফিল। তো এটি হচ্ছে 2 থেকে 5 খণ্ডযুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট। আমরা পড়েছিলাম এটি, আশা করি তোমাদের মনে আছে। তো নিউট্রোফিল প্রায় 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এরপরে হয়তো বা রক্তরসে না হলে টিস্যুতে চলে যায়। তাহলে দৈনিক প্রায় এটি হচ্ছে 100 বিলিয়নের কাছাকাছি তৈরি হয়। এই 100 বিলিয়নের অর্ধেক থাকে টিস্যুতে, বাকি অর্ধেক থাকে রক্তবাহিকায়। এখন রক্তবাহিকার মধ্যে আবার 2টি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি থাকে মূল ও দ্রুত রক্তস্রোতে, আর একটি কোথায় থাকে, আর একটি প্রায় রক্তনালিকার প্রাচীর ঘেঁষে চলতে থাকে, যাতে কোনো জীবাণু দেখলেই সে সেখানে আক্রমণটা করতে পারে, তাই না? তো এটিকে এই জন্য বলা হয় কি, সক্রিয় ফ্যাগোসাইটিক কোষ। সক্রিয় ফ্যাগোসাইটিক কোষ হিসেবে যেহেতু এটি কাজ করে, তো এটি ভাইরাস বা ব্যাকটেরিয়া বা নিউট্রোফিলাসে ছোট যদি কোনো জীবাণু থাকে তাহলে সেগুলো ধ্বংস করে মোটামুটি আমাদের প্রতিরক্ষার স্তর হিসেবে কাজ করে। তবে এর চেয়ে বড় কোনো কিছু নিউট্রোফিলের ধ্বংস করার ক্ষমতা নেই। এটি সর্বোচ্চ 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। এখন আমরা ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের মধ্যে একটু তুলনা করি। নিউট্রোফিল আমাদের রক্তরসে রক্তে প্রায় 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল, আর ম্যাক্রোফেজ প্রায় 5 অথবা 3 থেকে 7% মধ্যে থাকে। এখন ম্যাক্রোফেজ আমরা বলেছি প্রচণ্ড শক্তিশালী, নিউট্রোফিলের চেয়েও শক্তিশালী। তাহলে সে হচ্ছে যখন জীবাণুটা গ্রাস করে ফেলবে, সে জীবাণুর যে বর্জ্য থাকে, অপচ্য অংশ থাকে, সেটি বের করে দেয়। সেটি আমাদের রেচনতন্ত্রের মাধ্যমে বা যে কোনো উপায়ে হোক দেহ থেকে বের হয়ে যায়, সেটি আর দেহতে থাকে না। কিন্তু ম্যাক্রোফেজটা তারপরেও জীবিত থাকতে পারে বেশ কয়েক মাস। এরপরে কি করে সে, এরপরে হচ্ছে সাইটোকাইন ক্ষরণ করে। সাইটোকাইন ক্ষরণ করে সে কি করে, সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সে ক্ষত নিরাময়ে সাহায্য করে, ক্ষত নিরাময়ে সাহায্য করে। কিন্তু নিউট্রোফিল একটু দুর্বল, যদিও সে সক্রিয় ফ্যাগোসাইটিক সেল, কিন্তু সে দুর্বল, সে ম্যাক্রোফেজের চেয়ে দুর্বল। সে 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করার পরেই নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ সে নিজেই ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা নিউট্রোফিল আর ম্যাক্রোফেজের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলেছি। আশা করি তাহলে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা পড়তে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন তাহলে আমরা ফ্যাগোসাইটোসিস এবং বাকি প্রক্রিয়াগুলো নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।